জয়েন্ট হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই তো। তো এখানে বলছে যে দ্যাট মিনস দ্য ইফেক্টিভ পেস্টেজ অ্যাট এনি ডেপথ জেড, মানে জেড পরিমাণ, মানে জেটে গভীরতায় আমাদের যে ইফেক্টিভ পেস্টেজটা পাবো, অর্থাৎ ওখানে তো সি বিন্দু, তার মানে এখানে লেখছে সিগমা প্রাইম সি রিডিউস টু জিরো, অর্থাৎ ওই সিগমা প্রাইম সি এর মান, অর্থাৎ ইফেক্টিভ পেস্টেজের মান জিরো হবে কখন? যখন দ্য প্রেসার অফ সাবমার্সড সয়েল, আমাদের যে সাবমার্স সয়েল আছে, যেমন এখানে যে সয়েলটা আছে, এই যে সি বিন্দুর উপরে যে সয়েলটা আছে, সেটা কি করবে, হ্যাঁ যে নিচে আপনার প্রেসার দিবে নাকি, হ্যাঁ, নিচে প্রেসার দেবে। ওই আর যে এই নিচ থেকে যে পানিটা উঠতেছে সেটা প্রেসার দেবে কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে upward। আপওয়ার্ড। তো এই যে ডাউনওয়ার্ড প্রেসার এবং আপওয়ার্ড প্রেসার যখনই সমান হয়ে যাবে, তখনই আসলে এখানে যে ইফেক্টিভ স্ট্রেসটা জিরো হয়ে যাবে, বা ওখানে কোনো upward। থাকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে কি, এই যে ডাউনওয়ার্ড মানে প্রেসার এবং ফরওয়ার্ড আপওয়ার্ড প্রেসার। প্রেশারটা যখন বাড়বে, হ্যাঁ হ্যাঁ ফরওয়ার্ড প্রেশারটা বাড়তে বাড়তে যদি ওর ওই যে যেই এই উপর থেকে ওয়েটের প্রেশার আসবে ওইটা সমান হবে, তখনই জিরো হ্যাঁ, হবে। তখনই জিরো হয়ে যাবে। তো এটাই মানে এখানে টোটাল যে স্ট্রেসটা আসবে, বুঝছেন? হ্যাঁ টোটাল এটা স্ট্রেস এটা হলো যে এই যে ফ্লোর যে পানি যাচ্ছে, এটার যে ওয়াটার প্রেসারটা আসবে, সেই প্রেসারের সমান যখন হবে, তখন আসলে ইফেক্টিভ স্ট্রেসটা জিরো হয়ে যাবে। জিরো হবে। হ্যাঁ, এটাই বলছি এখানে, ইফেক্টিভ স্ট্রেসটা জিরো হয়ে যাবে। তো এখানে দেখেন যে ইফেক্টিভ স্ট্রেস জিরো হলে আসলে কি হবে। আপনার আমাদের যে এই পর্যন্ত ওই যে সাবমার্সড সয়েলের জন্য যে আমি ইটা পাইছি, ওটার বলেন কি, স্ট্রেসটা শুধু, হ্যাঁ, এটাকে যদি আমাদের ওই যে আহ, পানির পরিমাণ, সরি পানি যতটুকু আছে ততটুকু দিয়ে যদি বিয়োগ করে দিই, মানে সমান করে দিই, তখনই কিন্তু আমাদের এইটা জিরো হয়ে গেলে কিন্তু আমাদের এইট ইজ ইকুয়াল টু এটা আসে, বুঝছেন? হ্যাঁ, মানে এটাই বলছে যে গামা এখানে, হ্যাঁ, যে সয়েল সাবমার্স সয়েল যতটুকু ডাউনওয়ার্ড প্রেসার দিবে, স্ট্রেস দিবে, যেটাই বলেন, বুঝছেন? সাবমার্জ হ্যাঁ সয়েল হ্যাঁ, আছে, তেমন কি জেট পরিমাণ আছে আমাদের গভীরতা পর্যন্ত আছে সাবমার্জ সয়েল। তো এইটুকু, এই সাবমার্জ ডাউনওয়ার্ড। সয়েলের ক্ষেত্রে যে আমরা প্রেসারটা পাবো ডাউনওয়ার্ড, সেই প্রেসারটা হবে মানে আমাদের সিপেস প্রেসার, আপওয়ার্ড ওর যে সিপেস প্রেসারটা পাবো সেটা, এবং সেটা সমান হবে। যখনই সমান হবে তখনই আমাদের ওই যে ইফেক্টিভ স্ট্রেসটা জিরো হয়ে যাবে, আচ্ছা, বুঝছেন? এটা হচ্ছে লিমিটিং কন্ডিশন। হ্যাঁ, লিমিটিং কন্ডিশন। তো এখান থেকে আমাদের ওই যে আইসিআর পাবো, মানে যখন আমাদের লিমিটিং কন্ডিশন হবে তখন আসলে ওই ইটা আর কি, হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হবে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, ক্রিটিক্যাল। হ্যাঁ, যখনই আমাদের ওই যে ইফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে যাবে, বা এরকম একটা ব্যালেন্স আসবে দুইটা স্ট্রেসের ভিতরে বা প্রেসারের ভিতরে, তখন আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হবে যে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। বলতে পারেন যে টোটাল ইফেক্টিভ স্ট্রেস যখন জিরো হবে তখন আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্টে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে? হুম। আচ্ছা, তো এখান থেকে আমাদের যে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা পাচ্ছি, সেখানে আমি হয়তো এখানে লিখি নাই। তো ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা যদি পাই, তো এটার আমরা অনুপাতটা পাবো এরকম, যে এই যে সাবমার্সড ইউনিট ওয়েট কে যদি আমরা পানির ইউনিট ওয়েট দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো। যদি আমি এখানে লিখি নাই, আমি লিখে দিলে আপনি বুঝতে পারবেন। জেড জেড তো ক্যান্সেল হয়ে যাবে, তাই হ্যাঁ, গামা জেড, প্রাইম বাই হ্যাঁ, গামা প্রাইম বাই এটা গামা থাকবে। ডাব্লিউ, হ্যাঁ, গামা প্রাইম বাই গামা ডাব্লিউ থাকবে। হ্যাঁ, গামা প্রাইম বাই গামা ডাব্লিউ থাকবে শুধু, বুঝছেন? যেমন কি আইসিআর ইজ ইকুয়াল টু হ্যাঁ পাবো গামা প্রাইম বাই গামা ডাব্লিউ। এখন গামা এই ডাব্লিউ। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের বিভিন্ন সংজ্ঞা দিচ্ছে, যদিও ওই ঘুরে পেঁচে একই সংজ্ঞা, যেখানে বলছে যে ইফেক্টিভ প্রেসার রিডিউস টু জিরো হোয়েন দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অ্যাটেন্স, মানে কি আমরা কখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো, অ্যাটেন্স এ ম্যাক্সিমাম ভ্যালু হুইচ ইজ ইকুয়ালস টু দ্য রেশিও অফ দ্য সাবমার্সড ইউনিট ওয়েট অফ সাবমার্সড সয়েল অ্যান্ড দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার। মানে কি আমি এখানে যা বলছি সেটাই হলো এখানে আসলে এখানে বর্ণনা করছে। মানে কি দিস গ্রেডিয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আমরা যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা পাবো যখন আমাদের ইফেক্টিভ স্টেট জিরো হবে, এবং তখন আর কি আমাদের ওই যে সাবমার্সড ইউনিট ওয়েটকে যদি আমরা এই ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। হ্যাঁ, পানির ইউনিট ওয়েট দ্বারা ভাগ দিই, তখন আমাদের যেটা পাবো এটা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তার মানে কি ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সয়েল বিকামস আনস্টেবল বা কোয়েশনলেস, মানে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যে সিচুয়েশন তৈরি করবে তখনই আমাদের সয়েলটা হবে আনস্টেবল অথবা কোয়েশনলেস। পজিশনলেস, আচ্ছা। হ্যাঁ, বুঝছেন? তার আন্ডারস্টুড। মানে হলো যে দেয়ারফর দ্য ময়েস্ট সয়েল দ্য ভ্যালুস অফ আইসিআর ভ্যারিজ 0.9 টু 1, মানে কি ময়েস্ট সয়েল, ভিজার সয়েল যেটা আছে সেটার ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ভেরি করে 0.9 থেকে 1.1 পর্যন্ত, উইথ অ্যান অ্যাভারেজ 1, মানে কি গড়ে 1 ধরা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে? তো
এখন দেখেন বয়েলিং কন্ডিশন অথবা কুইক স্যান্ড কন্ডিশন যেটা বোঝাচ্ছে। তো বয়েলিং কন্ডিশন হলো ওই ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো যখন, অথবা আপনার ইটা আর কি বলে কি যে ইফেক্টিভ স্ট্রেসটা যে 0 হবে যখন, তখনই আসলে আমাদের মূলত বয়েলিং বা কুইক স্যান্ড কন্ডিশন ক্রিয়েট করবে। তো এটাই আর কি বলছে যে আন্ডার সাচ এ সিচুয়েশন এট ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট portionless soils lose all of their shear strength and bearing capacity, and a visible aggregation of soil grains is observed. This phenomenon is known as boiling or quicksand. অর্থাৎ আমাদের যখনই আমাদের ই হবে আর কি, আপনার ক্রিটিক্যাল হাইড্রোলিক সিচুয়েশন তৈরি হবে, তখন থেকেই কিন্তু আমাদের ব্যালেন্সড হয়ে যাচ্ছে, যে উপরে যে থেকে যে প্রেসারটা যাচ্ছে এবং নিচ থেকে যে প্রেসারটা আসছে তখনই মানে ব্যালেন্সড হয়ে যাচ্ছে। এবং যখনই এটাকে আপনার ওভার করে যাবে, অর্থাৎ নিচের প্রেসারটা বৃদ্ধি পাবে, তখনই কিন্তু নিচ থেকে আসলে আমাদের পানি ওই যে বালু মাটি যেটা সয়েল যেটা সেটা কিন্তু উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। আচ্ছা ওদের অফিসে বলে দেন আচ্ছা, তার আপনাদের মানে অফিসে যে 5 ওখানে নেগেটিভ প্রেসার ওই ধরনের হ্যাঁ, মানে যখনই আমাদের নিচের আপওয়ার্ড প্রেসারটা বৃদ্ধি পাবে, টাকা নিয়ে যান তখনই কিন্তু আমাদের যে যখন সয়েল যেটা আছে সেটা কিন্তু উপরের দিকে উঠে আসার চেষ্টা করবে আর কি। একটু দ্রুত। আচ্ছা, তার মানে কি ওইটা একটি বয়েলিং কন্ডিশন, বুঝতে পারছেন? তার মানে এটাই বলছে নো ইফেক্টিভ স্টেজ, তখন কোনো ইফেক্টিভ স্টেজ থাকবে না বয়েলিং কন্ডিশনের সময়, এবং দ্যাট ইজ দ্য সয়েল স্টেবিলিটি ইজ লস্ট when the effective stage at a specific point equal to 0, মানে 0 থেকে আর কি মূলত বয়েলিং কন্ডিশন শুরু হয়, ইফেক্টিভ স্টেজ যখন 0, this means that no force is carried out by the soil skeleton of the solid skeleton of the soil, মানে তখন কোনো ফোর্স ক্রিয়েট করবে না, এই মানে নিবে না আর কি সয়েলে। আচ্ছা, বয়েলিং কন্ডিশনের সময়, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে ওই একই মানে আমাদের ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে আর কি, যে ডায়াগ্রামটা আমরা ওই যে হিসাব করে পাইছি সেটা এখানে টোটাল স্টেজ বের করছে। তো এইখানে হলো যে ওই যে এইচএন গামা ডাব্লিউ আর কি, এখান থেকে যা পাচ্ছে সেটা এখানে বসাই দিছে, বুঝছেন? হিসাব করে যে এটা ওই আগের মধ্যে আমি, আপনি যদি চেষ্টা করেন এটা পারবেন, এটা কোনো কঠিন বিষয় না। আমি এখান থেকে যে ফলাফলগুলো পাইছি সেই ফলাফলগুলো এখানে বসাইছি, ঠিক আছে? তো এটাই আর কি দুটা নিয়মে ওখানে যে এটা এখানে এটা একই ভাবে বসাইছে, এটা বেশি ডিফারেন্ট কিছু না আর কি। এটা হয়তো আপনি বুঝতে পারবেন, আগের মধ্যে যদি একটু দেখেন এগুলো হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, আবার বলছি আমার কাছে নাই, মানে সিলেক্ট তো দিছে স্যারে, আর এটা হলো হ্যাঁ এটাই দিছে, কিন্তু এই যে এইটা মেবি আমি বই থেকে আর কি অ্যাড করছি, স্যারে যে বই থেকে ম্যাথ করাইছে না, ওই বই থেকে ম্যাথ করছি যাতে করে ম্যাথ গুলো বুঝতে পারে, হয়তো কোনো সমস্যা না হয়, এটা আর কিছু না। তো এখানে আবার বলছি যখন আমাদের ডাউনওয়ার্ড সিপেজ হবে, বুঝতে পারছেন? মানে আমরা আপওয়ার্ড সিপেজের ক্ষেত্রে দেখলাম, এখন দেখবো আমার ডাউনওয়ার্ড সিপেজ যখন হবে তখন আমাদের কন্ডিশন গুলো কি দাঁড়াচ্ছে। তো এটা আর কি ওই একই ভাবে আমরা একটা কন্টেনার নিলাম এবং উপর থেকে ইনফ্লো দিলাম। আগে ছিল ইনফ্লো ছিল নিচ থেকে, এখন আমরা ইনফ্লো দেব উপর থেকে। হ্যাঁ, এবং নিচ দিয়ে এবং আউটফ্লো হওয়ার জন্য একটা ব্যবস্থা করে যদি দেই, হ্যাঁ, তখন আমাদের কি হচ্ছে যে উপর থেকে আমরা ওই যে ইউনিফর্মলি রেটে আর কি পানি দিতেছি এবং এখান থেকে আমাদের পানি বের হয়ে যাচ্ছে, তখন কি হবে আমাদের ডাউনওয়ার্ড সিপেজ হবে। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো ডাউনওয়ার্ড সিপেজ তৈরি করা আর কি। এখন এদিকে কি উপরেই প্রেসার বেশি? হ্যাঁ, এখন হলো যে দেখেন যে উপরে প্রেসার বেশি আর নিচে আস্তে আস্তে পানির প্রেসারটা কিন্তু কমে যাচ্ছে। কমবে? হ্যাঁ, এখন আগে তো ডাউনওয়ার্ড মানে নিচ থেকে পানির প্রেসারটা দিত মানে উপরের দিকে, তখন কিন্তু নিচে পানির প্রেসারটা বেশি পেত, কিন্তু এখন কিন্তু পানির প্রেসারটা নিচে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কমে যাচ্ছে, হ্যাঁ, এখন ওই যে আস্তে আস্তে যেভাবে কমছে মানে আগে বাড়তে যেরকমের এখন কমছে আর কি, ঠিক একই ভাবে। তো এটাই এখন দেখেন ওই একই ভাবে আমরা যদি নির্ণয় করি, সেম একইভাবে সেম প্রসেসে আমরা সিগমা অর্থাৎ এ বিন্দুর ক্ষেত্রে আমরা টোটাল স্ট্রেস নির্ণয় করব, এই একই রকমের, এখানে কোনো ভেরিয়েশন নেই, মানে একই রেজাল্ট আসবে। আর যদি আমরা বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করতে চাই দেখেন তো ওই একই, আমাদের কি বলা ছিল যে আমাদের যে বিন্দুতে আমরা টোটাল স্ট্রেস নির্ণয় করব সেই বিন্দু থেকে উপরের সয়েল এবং পানি কনসিডার করব। তো এখানে পানি আছে এটা, হ্যাঁ পানি আছে হলো যে H1 পরিমাণ, তার মানে কি H1 ইনটু গামা ডাব্লিউ, আর স্যাচুরেটেড সয়েল আছে H2 পরিমাণ, সেহেতু আমাদের H2 ইনটু গামা সেট, এবং পুরোটার প্রেসার তো একই রকমের। আমাদের এখানে ওই যে পিজোমিটারের হাইট নিতে হবে, তো বি বিন্দুর ক্ষেত্রে পিজোমিটারের হাইট হলো এই পর্যন্ত পরিমাণ, ঠিক আছে, এই পর্যন্ত। তো এই পর্যন্ত যদি হাইট নিতে চাই তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে যে টোটাল H1 প্লাস H2 নিয়ে H বিয়োগ করে দিতে হবে,
আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। যে বি বিন্দুর ক্ষেত্রে আমরা পুরোটার প্রেসার নির্ণয় করব অর্থাৎ পিজোমিটারের হাইট পর্যন্ত। এক্ষেত্রে আমাদের পিজোমিটারের হাইট পেতে হলে আমাদের এখানে কি করতে হবে, h1 প্লাস h2 মাইনাস হলো এই যে স্মল h, এই হাইটের ভেরিয়েশন কতটুকু হয়েছে বা হেডের ভেরিয়েশন। এখানে ফিগারেও একই লেভেলে দেখা যাইলেও এটা আসলে একই সমান না, না, তাই না? H1 এর সাথে H। হ্যাঁ, এইখানে যদি এই যে h1 এখান থেকে হলো যে h এর মানটা নিছে, হ্যাঁ বুঝছি। বুঝছেন? এই যে ওয়াটার লেভেল থেকে h এর মানটা নিছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে আমাদের এই যে এটা পাবো, পুরোটার প্রেসারটা পাবো আমাদের পিজোমিটারের হাইট ইনটু ওয়াটার ইউনিট ওয়াটার, মানে ওয়াটারের ইউনিট ওয়েট। তো এখানে যদি আমরা ইফেক্টিভ স্টেজ নির্ণয় করতে চাই তাহলে টোটাল স্টেজ থেকে আমরা পুরোটার প্রেসারটা বাদ দিব। সেক্ষেত্রে একইভাবে ওই আগের মতোই আমরা কি করলাম, পুরোটার প্রেসার বাদ দিলাম, তার তখন মানে আমরা সি পেজ থাকলে আমার পুরো অর্ডার প্রেসার আসবে এই ইয়াতে পিজোমিটার থেকে, হ্যাঁ এটাই, এটাই, তাই না? হ্যাঁ এখানে পিজোমিটার থেকে আমরা ম্যাথ নির্ণয়। যেটা আছে ওই ম্যাথটা, হ্যাঁ হ্যালো, মানে আগে, হ্যাঁ এর এর আগেরটা ছিল আমরা নিচ থেকে ইনফ্লো দিছি, এখন উপর থেকে ইনফ্লো, তাই না? ইনফ্লো দিচ্ছে, হ্যাঁ আমাদের ওই যে ডাউনওয়ার্ড সিপেস তৈরি করার জন্য আসলে উপর থেকে ইনফ্লো দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমরা মূলত ইফেক্টিভ স্টেজ পাইলাম বি বিন্দুর। তো আগেরটা আসলে সূত্রে ভেরিয়েশন ছিল, এখানে নেগেটিভ আসছে আর এখানে পজিটিভ আসবে, ঠিক আছে? তারপরে এখন সি বিন্দুর ক্ষেত্রে একইভাবে টোটাল স্টেজ নির্ণয় করার জন্য আমরা কি জানি যে সি বিন্দু পর্যন্ত ভাই আমার একটা কল আসছে, একটু আমি আচ্ছা রিসিভ করেন, সমস্যা নেই, কথা বলেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা বলতো যদি ডাউনওয়ার্ড সিপেজ হয় আর আপওয়ার্ড সিপেজ হয় তাহলে কোনটা বেশি ইফেক্টিভ আসলে আমাদের জন্য, কোনটাতে ফাউন্ডেশন তৈরি করা ঠিক হবে? ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড সিপেজ হলে স্টেজ ইফেক্টিভ স্টেজের পরিমাণ বৃদ্ধি পাবো, আর আমাদের নিতেই হবে ইফেক্টিভ স্টেজটা, মানে আমাদের ইফেক্টিভ স্টেজ কনসিডার করে আসলে আমাদের ফাউন্ডেশনের জন্য আর কি, যে যখন আমরা ফাউন্ডেশনের জন্য আমরা ফুটিং এরিয়া নির্ণয় করি তখন কিন্তু আমরা ইফেক্টিভ স্টেজটা নেই। কুইকস্যান্ড কন্ডিশনটা তো আপওয়ার্ড সিপেজে হয় মনে হয়, তাই না? হ্যাঁ, কোএফিসিয়েন্ট কন্ডিশন শুধু আপার সিপেজই হবে, ডাউনওয়ার্ড হবে না। তো পড়তেছো না, খাওয়া দাওয়া করছো? আমি দুর রহমান। তোর পড়া দেখে মনে হলো যে একটু মানে পড়া দরকার আমাদেরও। ওই যে খেলা শুরু করতে পারছি, হুম, এমনি গালি দেই না তোকে যে কি? নিয়ে শেষ করে দাও। আমি পড়ালেখা করি না। হ্যাঁ তুমি তো দুধু খাও, তুমি তো পড়াশোনা করো না। দুধ আমি খাই না, যারা খাওয়ার মতো জিনিস আছে তারা খায়, এটা দেহার আছে। ওই যে দোকানে যাইয়া যে দুধের দিকে চাইয়ে থাকে সেই ব্যক্তি তো আমি চিনি, তারে চিনি না। হ্যাঁ হ্যাঁ, দোকানে যাইয়া দুধের দিকে তাকাই থাকে, তো সামনে দিয়ে মানুষ হাইটে গেল বা কি কিছু অ্যাক্সিডেন্ট করলো তো অন্য এই দিকে নোংরা তাকায়। কথা না বলি ভাই, নোংরা কথা না বলি, আমরা না, একটা মুসলিম কান্ট্রিতে নোংরা বসবাস কথা, করি। আমি নোংরা কথা বলি কি আর দুধের দিকে তাকাই থাকো নাই? নোংরা কথা না বলি, আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, এটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। না অবশ্যই, আমি এটা কি নোংরা কথা বলি? এটা কি নোংরা কথা? আমি জানি না, এই যে আমার রুমমেট দেখিনি, তুমি দুধের দিকে তাকাইয়াছিল। রাস্তাঘাটে তো অনেক দুধ বেড়া, তুই কি চোখ বন্ধ সাইদুল, করে থাকিস নাকি? হ্যাঁ হয়েছে আপনার? হ্যাঁ ভাই, ওকে, তাহলে আমি সরি। সমস্যা নেই। তাই এখানে আমরা সি বিন্দুর ক্ষেত্রে একইভাবে আমরা নির্ণয় করব। সি বিন্দুর ক্ষেত্রে টোটাল স্ট্রেস আসবে ওই যে আগের মতোই, H1 হ্যাঁ, গামা ডব্লিউ প্লাস আমার জে নাকি? গামা সেট। তো পুরোটার প্রেসার নির্ণয় করার জন্য ওখানে আমরা পিজোমিটারের হাইট নিব। তো এখানে হয়তো আমার একটু ভুল হয়েছে, এটা মাইনাস হবে, ঠিক আছে? তো পিজোমিটার যদি হাইট, হ্যাঁ, হ্যাঁ কম পিজোমিটার, হাইট। হ্যাঁ কমবে। তো এখানে দেখেন আপনি, তো পিজোমিটারের হাইটটা যদি নিতে হয় তাহলে আমাদের এখান থেকে অর্থাৎ H1 প্লাস H2 আর মাইনাস হলো এইটুকু, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? মাইনাস এইটুকু, ওইটুকুই আমরা মাইনাস করলাম, যে মাইনাস এইটুকু একটু গামা ডাব্লু। তো ইন্টু গামা ডাব্লু আর কি। এখন যদি আমরা ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করতে চাই তাহলে আমরা ওই যে টোটাল স্ট্রেস থেকে পুরোটার প্রেসারটা বিয়োগ করে দেবো, মানে কি ইফেক্টিভ স্ট্রেস মাইনাস হলো পুরোটার প্রেসার। তো এখান থেকে আমাদের ওই আগের মতো একটা ইকুয়েশন আসবে, যে যে গামা সিগমা প্রাইম সি ইজ ইকুয়াল টু জেড গামা প্রাইম প্লাস এইচ বাই এস টু জে গামা ডাব্লু। তার মানে কি এইচ বাই এস টু হলো কি আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে এক্ষেত্রে কিন্তু ওই যে কুইকস্যান্ড কন্ডিশন অথবা বয়লিং কন্ডিশন অথবা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা পাবো না,
কারণ হ্যাঁ। কখনোই ইফেক্টিভ স্টেজ 0 হবে না, সবসময় কি হবে, পজিটিভ না, ইফেক্টিভ স্টেজ সবসময় কি হবে, বেশি হবে। দেখেন এটা বুঝতে ইফেক্টিভ পারছেন? এই ক্ষেত্রে সবসময় বেশি হবে কারণ হ্যাঁ, এটা মাইনাস নাই। মাইনাস নাই। এটার আবার আমি যদি বাস্তবিক ব্যাখ্যা দিই, আপনি ধরেন সাবমার্জড যে সয়েল আছে সেটা কি দিবে, আপনার ডাউনওয়ার্ড প্রেসার দিবে, আর আপনার যে পানি আসতেছে উপর থেকে সেটাও কি প্রেসার দিবে, ডাউনওয়ার্ডই প্রেসার দিবে, বা তাই ডাউনওয়ার্ড প্রেসার দিবে। প্রেসারটা বাড়তেই থাকবে। ঠিক আছে। হ্যাঁ, বাড়তি থাকবে। ওকে, বুঝতে পারছেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এখানে ওই একই ভাবে আমাদের এই যে ডায়াগ্রাম। হ্যালো 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 হ্যালো, এখানে ভুল হচ্ছে মনে হয় তো। কি আমাদের যে সিপিএস প্রেসারটা ডাউনওয়ার্ড হবে আর ওয়াটার প্রেসার পোর ওয়াটার প্রেসার সবসময় আপওয়ার্ড হবে তো। আমি পোর প্রেসার তাপমাত্রা বলি না, আমি বলছি যে ইনফ্লো প্রেসার, যেটা যে ওয়াটারটা আমরা মানে ইনফ্লো করতেছি সিপিএস সেটা। প্রেসার ডাউনওয়ার্ড আর হ্যাঁ, আপনার তুই যদি পোর ওয়াটার প্রেসার বের ফ্লো করতে প্রেসার, চাই। আমি তো পোর প্রেসার বলি না, আমি বলছি ফ্লো প্রেসার। আচ্ছা, ফ্লো কেন যে আমাদের যে উপরে আগে, ফ্লোটা হবে। হ্যাঁ, উপর থেকে যে ফ্লোটা হবে, এই এটা এখানে যেটা আমরা বলছি সিপিএস প্রেসার অথবা ফ্লো প্রেসার, এটা অ্যাক্টিং আপওয়ার্ড ছিল, কিন্তু এখানে কি হবে, ডাউনওয়ার্ড। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তার মানে আমাদের ওই যে ডায়াগ্রামটা একইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে যে এখানে আমাদের ওই যে এটা বলছে যে মানে is the increase in the effective pressure as the water flows from surface to the depth, যেটা মানে কি মানে ওয়াটারটা মানে নিচের দিকে ফ্লো হবে আর কি, সেজন্য আর কি বলছে। তো ইনক্রিজ দ্য ইফেক্টিভ প্রেসার, তার মানে কি এই প্রেসারটা কি করবে, ইফেক্টিভ প্রেসারটাকে ইনক্রিজ করবে ওই ফ্লোটা, ডিউ টু দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য পোর্স, সয়েল ইজ নোন অ্যাজ সিপেজ প্রেসার আর কি। আমাদের এখন ওই যে যেটা আমাদের শুধু পানির জন্য একটা ফ্লোর জন্য যে প্রেসারটা আমরা পাবো সেটাকে সিপেজ প্রেসার বলে। এখানে হয়তো আগে যে সিপেজ প্রেসার পড়ে আসছে এটা একটা সংজ্ঞা দিয়েছে, এখানে আর কিছু না। তো এই পর্যন্ত হলো থিওরি, বুঝছেন? থিওরির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমি হয়তো এখানে নয়টা আগে তো একটা করছি, আর মনে হয় 9-10টা ম্যাথ আছে আমি করছি, কিন্তু বাকি আরো কিছু ম্যাথ আছে ওগুলো প্র্যাকটিস করব। তো এটা আগে বুঝি আর কি কতটুকু আমি করছি, বুঝছেন? 5.2টা একটু আমাকে বুঝিয়ে দাও। তো এখানে বইয়ের 5.2 আপনার, আমি একটু বলি, বইয়ের 5.2 আর এখানে 5.2 হয়তো ডিফারেন্ট হতে পারে। আমি এখানে হয়তো ওই যে উপরেটা 5.1 লিখছি, কারণ এটা 5.2 লিখছি। আপনি হয়তো ওখান থেকে বুঝে নিলে ওখান থেকে মিলিয়ে নিয়ে, বুঝতে পারছেন? হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে আমি যেটা করছি দেখেন, যে এখানে বলছে কি যে ডি ডেপথ অফ ওয়াটার ইন এ ওয়েল, মানে কি কূপে, ইজ 3 মিটার, মানে কি এই যে কূপে যে পানি আছে সেটার ডেপথ হলো 3 মিটার। 3 মিটার। হ্যাঁ, বিলো দ্য বটম অফ দ্য ওয়েল লাইস এ লেয়ার অফ স্যান্ড, মানে কি এই নিচে হলো যে স্যান্ড, সেটা হলো 5 মিটার পর্যন্ত থিক, হ্যাঁ, বুঝছেন? ঠিক ওভারলাইং এ কেলের ডিপোজিট, মানে কি কেলের ডিপোজিটের উপরে সে কি করতে আছে, লেইং, ওভারলাইং মানে কি শুয়ে আছে বা বলতে পারেন যেটাকে আমরা, বা আছে এরকম বলছে, তার মানে কি নিচে আছে কেলে, বুঝছেন? হ্যাঁ, তার মানে কি স্যান্ডের নিচে আছে কেলে। তো সেটা হলো স্যান্ড হলো 5 মিটার থিক, আর এই যে কূপের যে পানির হাইট হলো বা পানির গভীরতা হলো 3 মিটার। এটাই বলছে এই পর্যন্ত। তারপর বলছে দি স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সলিডস অফ স্যান্ড, স্যান্ডের জন্য এন্ড কেলের জন্য, স্যান্ডের জন্য হলো 2.6 ফর স্পেসিফিক গ্র্যাভিটি, আর কেলের জন্য হলো 2.7, বুঝছেন? তার মানে কি এটা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়েছে। হ্যাঁ, their water contains are respectively 25 and 20%, তার মানে কি ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে স্যান্ড করতেছে 25% আর কেলে করতেছে 20%, হ্যাঁ, বুঝছেন? তারপর বলছে কম্পিউট দ্য টোটাল ইন্টারগ্রানুলার মানে ইফেক্টিভ স্টেজ, আচ্ছা আচ্ছা, বুঝছেন? আর টোটাল স্টেজ, আর পোর ওয়াটার প্রেসার তো পোর ওয়াটার প্রেসার, বুঝতে পারছেন? এটা নির্ণয় করতে হবে এ বিন্দু এবং বি বিন্দুতে, আচ্ছা, বুঝছেন? তারপর বলছে যে ইফ ওয়াটার ইন দ্য ওয়েল ইজ পাম্পড আউট, মানে কি এই যে কূপের ভিতর যে পানি আছে সেটাকে আমরা যদি পাম্প করে বের করে নিই বা তুলে নেওয়া হয় যেটাকে বলে, তো বলছে আপ টু দ্য বটম অফ দ্য ওয়েল, তার মানে কি সম্পূর্ণ, মানে কি বটম পর্যন্ত যদি যে পানি সেই পাম্পের পানিটাকে যদি পাম্প করে তুলে নেওয়া হয়, তাহলে এস্টিমেট দ্য চেঞ্জ ইন দ্য প্রেসার এট পয়েন্ট এ এন্ড বি, মানে কি এই বিন্দুতে আমাদের প্রেসার গুলো কি পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে। পরিবর্তন হবে। হ্যাঁ, যে পরিবর্তন হচ্ছে সেটা আমার নির্ণয় করতে হবে।
তো এখান থেকে দেখেন আমি এখানে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে কি এ বিন্দুতে আমাদের টোটাল স্ট্রেস, এবার ইফেক্টিভ স্ট্রেস আর পুরো ওয়াটার প্রেসার নির্ণয় করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার এই স্পেসিফিক গ্র্যাভিটির কাজ কি? সেটা আমি পরে প্রেসারের দেখাচ্ছি, আমি আচ্ছা। আপনি বলতেছি। তো এখানে কিন্তু আমাদের ওই যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া নেই, আছে? না, আবার সাবমার্সড ইউনিট ওয়েট দেওয়া নেই, আছে? না না না। তার মানে আমাদের এইগুলো বের করে নিতে হবে আমাদের এখান থেকে। ওই যে ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে, তারপর আপনার ওই যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, এগুলো থেকে আমাদের ওই যে ইউনিট ওয়েটটা বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে প্রথমে যদি আমরা টোটাল স্ট্রেস বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইটুকুর স্ট্রেস প্লাস হলো এইটুকুর স্ট্রেস, অর্থাৎ আমাদের পানি আছে এইটুকু স্ট্রেস এবং সাবমার্স যে স্যান্ড আছে এইটুকুর স্ট্রেস নির্ণয় করতে হবে 3 মিটার পর এ পয়েন্টেরটা। এই পয়েন্টে। এবং বি পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, টোটাল স্ট্রেস, তার মানে কি বি পয়েন্টের ক্ষেত্রে এইটুকু পানির স্ট্রেস আর পানি এইটুকু, আছে, স্যান্ড আছে, আবার ক্লে আছে। হ্যাঁ কেলে আছে, তার মানে কি এইটুকু আবার স্যান্ডের স্ট্রেস আর এই 2 মিটার হবে আবার কেলের স্ট্রেস, ক্লে নিতে হবে। ঠিক আছে? তার মানে এক্ষেত্রে হ্যাঁ। আমাদের কি করতে হবে, সাবমার্স দুটাই তো, যেমন কেলে এবং স্যান্ড হলো সাবমার্স, সেক্ষেত্রে আমরা স্যাচুরেটেডও বের করতে পারি আবার সাবমার্সও বের করতে পারি। এক্ষেত্রে আমরা সাবমার্স বের করলে খুব সহজ হবে, তখন আমাদের ওই যে এগুলো আবার যোগ করতে হবে বিয়োগ করতে মানে সুবিধা হবে, বুঝছেন? টোটাল স্ট্রেস বের করতে সুবিধা হবে, এই জন্য করছে কি ওটা সাবমার্সড ইউনিট ওয়েট বের করছে, অর্থাৎ স্যান্ডের জন্য সাবমার্সড ইউনিট ওয়েট বের করছে, কেলের জন্য সাবমার্সড ইউনিট ওয়েট বের করছে, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। তো এটা একটু প্রথমে কি করছে যে সাবমার্সড ইউনিট ওয়েটের যে ফর্মুলা আমরা এটা ওই যে মক লেকচারে পড়াইছে, সেটা হলো সাবমার্সড ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু গামা ডাব্লিউ অর্থাৎ পানির ইউনিট ওয়েট ইনটু আপেক্ষিক গুরুত্ব যেটা স্পেসিফিক গ্র্যাভিটি মাইনাস 1 প্লাস ই মানে ভয়েড রেশিও, তাই তাই মনে নাই। মানে 1 প্লাস এটা হলো ই হলো ভয়েড রেশিও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। যখন ই ভয়েড রেশিও হবে তখন আমাদের ই এর একটা মান নির্ণয় করতে হবে। তো এখানে বলা আছে যে সিন্স দ্য সয়েল ইজ স্যাচুরেটেড, মানে কি সয়েল যখন ফুললি স্যাচুরেটেড হবে, বুঝছেন? হ্যাঁ। ফুললি স্যাচুরেটেড হবে তখন এইখানে আসলে স্যাচুরেশন মানে ওই যে মুখলেসরে পড়াইছে যে স্যাচুরেশন পার্সেন্টেজ অফ স্যাচুরেশন আর কি, মানে স্যাচুরেশন কতটুকু আছে এটা পার্সেন্টেজ বের করার জন্য আমাদের যে সূত্রটা ছিল এসআর ইজ ইকুয়াল টু ডব্লিউজিএস বাই ই, এরকম একটা সূত্র ছিল, বুঝছেন? ডব্লিউজিএস বাই ই। তো ওখান থেকে আমাদের যখন এসআর এর পরিমাণ অন হবে তখনই হলো ফুললি স্যাচুরেটেড, বুঝছেন? তো এখানে হলো যে যখন আমাদের এখানে বলা আছে সিন্স দ্য সয়েল ইজ স্যাচুরেটেড, যেহেতু ফুললি স্যাচুরেটেড, কারণ ওয়াটার টেবিলের নিচে এই সয়েল গুলো, সেটা অবশ্যই কি ফুললি স্যাচুরেটেড, তো সেক্ষেত্রে এসআর এর পরিমাণ হবে কত 1, আর এখানে ডাব্লিউ জিএস এর নিচে ছিল ই, আর এই ইটাকে যদি আমরা নিয়ে আসি তখন আমাদের অনের সাথে গুণ হলে ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডাব্লিউ জিএস। ই ইজ ইকুয়াল টু ডব্লিউজিএস। হ্যাঁ, আচ্ছা। এখন এই ডাব্লিউ হলো যে ওয়াটার কন্টেন্টের পরিমাণ, আর জিএস তো ওই যে পদার্থ নেব তার আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি। তো এখন দেখেন যদি আমরা স্যান্ডের ক্ষেত্রে বিবেচনা করি তো স্যান্ডের ক্ষেত্রে ইউনিট ওয়েট পানির ইউনিট ওয়েট তো সমানই থাকবে, স্যান্ডের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব জিএস নিলাম মাইনাস 1 প্লাস ই ইজ ইকুয়াল টু কি বলছিলাম যে ডব্লিউজিএস, এক্ষেত্রে ওয়াটার কন্টেন্টের পরিমাণ ছিল স্যান্ডের জন্য 25% আর জিএস হলো 2.64। হ্যাঁ, এখান থেকে আমি পাবো হলো যে স্যান্ডের জন্য আমাদের সাবমার্সড ইউনিট ওয়েট পাবো। সাবমার্স নিয়ে ফেললেই তো আমরা ইফেক্টিভটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ পেয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এটার জন্য আর কি এখানে সহজ করার জন্য কেলের জন্য ঠিক একই নিয়মে আমরা বের করব সাবমার্সড ইউনিট ওয়েট। তো এক্ষেত্রে ওই যে পানির ইউনিট ওয়েট তো একই, আর আপেক্ষিক গুরুত্ব 2.7 এবং পার্সেন্টেজ হলো 20% ছিল আর আপেক্ষিক গুরুত্ব 2.7, এখান থেকে আমরা কেলের জন্য সাবমার্সড ইউনিট ওয়েট পাবো। হ্যাঁ হ্যাঁ। এখন যদি টোটাল প্রেসার বের করতে চাই, দেখেন টোটাল প্রেসার বের করতে গেলে আমাদের কি ছিল আর কি, যদি আমরা এ বিন্দুর ক্ষেত্রে বিবেচনা করি, তো এ বিন্দুর ক্ষেত্রে এটুকু হলো 2, তার মানে এই নিচ থেকে এটুকু হলো 3, উপরের নিচ থেকে, হ্যাঁ হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা যদি পানির জন্য বের করতে চাই যে পানির জন্য পুরো ওয়াটার প্রেসার বের করতে পারি না, হ্যাঁ, তার মানে কত হবে তখন হবে কি 6 ইনটু গামা ডাব্লিউ, গামা বি না পানির জন্য, পানির জন্য, আচ্ছা পানির জন্য গামা ডাব্লিউ পুরো ওয়াটার প্রেসার যেটা আমরা পুরো ওয়াটার প্রেসার কি রকম পাবো, পুরো ওয়াটার প্রেসার, হ্যাঁ 6 ইনটু গামা গামা ডাব্লিউ। ডাব্লিউ, তো এখানে ওইটাই আর কি বের করছি প্রথমে, এই যে 6 ইনটু গামা ডাব্লিউ, গামা ডাব্লিউ, ঠিক আছে। বুঝছেন?
আর এটুকুর জন্য হলো যে সাবমার্সড ইউনিট ওয়েট, অর্থাৎ এটুকুর জন্য ইফেক্টিভ স্ট্রেস বের করব, যেটাকে আপনি বলেন সাবমার্সড ইউনিট ওয়েট দ্বারা, বুঝছেন? হুম, তো এখানে আমাদের পরিমাণ হলো 5 - 2 আর কি 3। 3 হ্যাঁ 3 ইনটু, 3 ইনটু আমরা একটু আগে যা বের করছি হ্যাঁ গামা বি বা গামা প্রাইম যেটাই বলি, তো এটাই করছি যে এখানে 3 অর্থাৎ 5 - 2 ইনটু গামা বি অথবা গামা প্রাইম দ্বারা গুণ দিলে 9.7। তার মানে এটুকু হলো ইফেক্টিভ স্ট্রেস, এটুকু হলো পুরোটার প্রেসার আলাদাভাবে, এটা মিলে কিন্তু টোটাল স্ট্রেস, আচ্ছা, হ্যাঁ, বুঝছেন? তো এখন দেখেন তার মানে ওই ইফেক্টিভ স্ট্রেস আলাদাভাবে বের করে নিয়েছি, তাই এইটুকু হলো ইফেক্টিভ স্ট্রেস, আবার এটুকু হলো পুরোটার প্রেসার এ বিন্দুর জন্য, হ্যাঁ, পেয়েছি? এই তো, আচ্ছা এখন যদি বি বিন্দুর ক্ষেত্রে কনসিডার করি, তো বিন্দুর ক্ষেত্রে যদি পুরোটার প্রেসার বিবেচনা করি, তো বিন্দুর ক্ষেত্রে পুরোটার প্রেসার হবে কি 3 প্লাস হলো 5 প্লাস হলো 2, হুম, তার মানে এখান থেকে এটা 5 টোটাল আর হবে, হ্যাঁ 10, তার মানে কি এই পুরোটার প্রেসার হবে 10 হাইটের জন্য নাকি? 10, হ্যাঁ, পোর ওয়াটার প্রেসার 10 ইনটু গামা ডাব্লিউ। হ্যাঁ তার মানে কি এখানে পুরোটার প্রেসার 10 ইনটু গামা ডাব্লিউ, হ্যাঁ, পেয়েছি? তো আর এখন দেখেন, দুইটা ম্যাটেরিয়াল আছে হ্যাঁ উপরে, দুইটা ম্যাটেরিয়াল, তার মানে কি এইটুকু 5 এর পরিমাণ হলো স্যান্ড আর 2 পরিমাণ হলো 5 ইনটু 9.7, হ্যাঁ, 5 ইনটু প্লাস এখানে 2 স্যান্ডের জন্য সাবমার্সড ইউনিট ওয়েট আর 2 ইনটু কেলের জন্য সাবমার্সড ইউনিট ওয়েট। তার মানে এখানে দেখেন এখানে কি করছি, তো এখানে একটু ভুল আছে মেবি, এটা ভুলে যাবে, 5 হবে। এটা 5 মানে রেজাল্ট হয়তো ঠিক আছে, 5 হ্যাঁ, ইনটু আচ্ছা, 9.7 আর 2 ইনটু এটা, ঠিক আছে? তার মানে একটু নিচের যে কেলের জন্য যেটা আছে সেই কেলে বের করার জন্য আমাদের এটা, তো মানে কি কেলের হাইট ছিল 2 আর আমাদের সাবমার্সড ইউনিট ছিল 10.83, এখান থেকে টোটাল স্ট্রেস আমরা পাবো, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে ইফেক্টিভ হ্যাঁ, স্ট্রেস, তার মানে কি এইটুকু হলো ইফেক্টিভ স্ট্রেস আর এইটুকু হলো পুরোটার প্রেসার, তো এইটুকু আমরা হ্যাঁ, ইফেক্টিভ স্ট্রেস নিলাম আর এইটুকু নিলাম পুরোটার প্রেসার, আলাদাভাবে বের করে নিলাম, হুম, বুঝছেন? তার মানে এইটুকু হ্যাঁ, কিন্তু আমাদের এ চলে গেল, মানে প্রথম পার্টটুকু, ঠিক আছে? প্রথম পার্টের কাজ শেষ। হ্যাঁ প্রথম পার্টের কাজ শেষ, এখন দ্বিতীয় পার্টে কি এবার বলছে হচ্ছে যে যে যদি পানিগুলো বের পাম্প করে আউট ফেলা হয়, হ্যাঁ পাম্প আউট করে নেওয়া হয়, মানে তখন আমাদের আসলে চেঞ্জ কত হবে। তো এখন দেখেন আমাদের যদি চেঞ্জ ইন টোটাল প্রেসার বা টোটাল স্ট্রেস যখন কি চেঞ্জ হবে, যে ডিক্রিজ ইন দা ওয়াটার প্রেসার ডিউ টু পাম্পিং, কারণ কতটুকু ওয়াটার আমরা পাম্প করে নিছি অতটুকু পরিমাণে তো স্ট্রেস কমে যাবে নাকি, হ্যাঁ, হ্যাঁ, মানে অতটুকু পরিমাণে আমাদের স্ট্রেস কমে গেল, ইনটু 9.81 করে করে হ্যাঁ কমবে। কমবে। এখন দেখেন চেঞ্জ ইন ইফেক্টিভ প্রেসার, কারণ ওই পর্যন্ত কোনো ইফেক্টিভ প্রেসার ছিল না, ছিল হ্যাঁ, না, না, মানে এই যে কূপের নিচ পর্যন্ত কোনো ইফেক্টিভ প্রেসার 0 ছিল, তার থাকবে মানে না। কি, তার মানে কি ইফেক্টিভ প্রেসার কোনো পরিবর্তন তার মানে কি হবে না। ওয়াটার টেবিলটা তখন ওখানে চলে আসবে, হ্যাঁ ওয়াটার টেবিল তখন লিমিটের এখানে চলে নিচে। আসবে, হ্যাঁ এখানে চলে আসবে, কারণ কি ওয়াটার টেবিলটা আমরা যখন পাম্প আউট করে নেব তখন ওয়াটার টেবিল তো নিচে চলে আসবে, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তার মানে কি ওই পর্যন্ত কোনো ইফেক্টিভ প্রেসার তো আগে ছিল না, শুধু পানি ছিল, যার কারণে ইফেক্টিভ প্রেসার ছিল না, তার মানে আমরা তারপরে স্যান্ড আর ক্লে গুলি স্যাচুরেটেড থাকবে। হ্যাঁ স্যান্ডার কেলে গুলো স্যাচুরেটেড থাকবে। এখন ওখান থেকে আমাদের যেহেতু ইফেক্টিভ প্রেসার আমাদের শুধু চেঞ্জ বের করতে হবে, কতটুকু চেঞ্জ আছে, তাহলে ইফেক্টিভ প্রেসার চেঞ্জ আছে 0 পরিমাণ। হ্যাঁ, তার মানে এখন দেখেন যে চেঞ্জ ইন পোর ওয়াটার প্রেসার, তার মানে কি এটা হবে ডিক্রিজ ইন ওয়াটার প্রেসার ডিউ টু পাম্পিং, তার মানে পোর ওয়াটার প্রেসার ঠিক একই পরিমাণ চেঞ্জ হবে, কারণ আগে যেখানে লেভেল ছিল সেই লেভেল 3 মিটার কমছে, তার মানে পোর ওয়াটার প্রেসার কমছে, তার মানে আমরা আলটিমেটলি বলতে পারি যে পোর ওয়াটার প্রেসারটাই কমছে, তার মানে ওটা যদি একটু ইফেক্টিভ স্টেজ থেকে বাদ করে দিতে পারি, বা ইফেক্টিভ স্টেজ থেকেও শুধু পোর ওয়াটার প্রেসারটাই কমছে, এটাই, এগুলো বেশি কঠিন না, সহজ আছে, এখন বুঝতে পারছেন কিনা? এরপর হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এতটুকু বুঝছি। আচ্ছা তাহলে আমরা নেক্সট আগাই। গরিব না তো এখানে যে 5.3 যদি আমার এই ইতে আর কি নোটে, তো ওখানে যে এখানে আপনার বলতে কত, সেখানে বলছে ট্রেন্স খাদ বা পরিখা, বুঝছেন? ট্রেন্স অর্থ ইজ এক্সকাভেটেড, মানে খনন করা হয় ইন ফাইন স্যান্ড, মানে ফাইন স্যান্ডের ভিতরে, ফর এ বিল্ডিং ফাউন্ডেশন, মানে একটা বিল্ডিং ফাউন্ডেশন তৈরি করার জন্য, আপ টু এ ডেপথ অফ 13 ফিট, মানে কি 13 ফিট পর্যন্ত খনন করা হয়েছে। The excavation was carried out by providing the necessary site supports for pumping water, মানে কি ওয়াটার পাম্প করার জন্য আমাদের কি করছে যে ওই এক্সকাভেশনটাকে সাইট সাপোর্ট দ্বারা আমাদের কি করছে দেওয়া হয়েছে আর কি, সাইট সাপোর্ট, যাতে করে ভেঙে না পড়ে, এরকম বলছে। The water level at the sides at the bottom of the trench are as given figure, মানে ফিগারে দেওয়া আছে। Examine whether the bottom
of the trench is subjected to a quick condition if JS is equal to 2.64 and E is equal to 0.7 মানে void ratio দেওয়া আছে আর if so what is remedy মানে প্রতিকার কি যদি আমাদের এখানে quicksand condition ঘটে সেক্ষেত্রে আমাদের প্রতিকার কি হবে বুঝছেন মানে quicksand condition ঘটবে কিনা তো এখন আমাদের quicksand condition বের করার জন্য তো এখানে আমাদের ওই ফিগারটা দেখি ভালো করে তো ফিগারটা হলো এরকম জিরো না কুইকস্যান্ড কন্ডিশন মানে জিরো না quicksand condition আসলে ঘটবে যখন আমাদের ইফেক্টিভ স্টেজ জিরো হবে তারপর থেকে এখন যদি ইফেক্টিভ স্টেজ তারপর তো যদি ইফেক্টিভ স্টেজ নেগেটিভে আসে তখন কি হচ্ছে তখনও তো quicksand condition ঘটবে হ্যাঁ হ্যাঁ তখন কুইকস্যান্ড কন্ডিশন হ্যাঁ মানে ওখানে জিরো হওয়া থেকে শুরু হবে quicksand conditionটা জিরো হওয়া থেকে শুরু হবে এটা একটু বলছে আচ্ছা দেখ এখন আমি ফিগারটা দেখি ফিগারটা এখানে বলা আছে যে পানির লেভেল আছে কত সারফেস থেকে 3 ফিট নিচে হ্যাঁ নিচে আছে এবং এই যে কূপের ভিতরে পানি আছে কত যে 13 ফিট নিচে 13 ফিট নিচে বুঝছেন তারপর হলো যে এই যে শীট পাইল বা যেটাকে আমরা বলি তো এটা কি করছে শীট দ্বারা ধরেন আপনার ওই যে যাতে করে ভেঙে না পড়ে সেজন্য কি করছে আপনার একটা ব্যারিকেড দেওয়া হয়েছে যেটাকে বলেন বুঝছেন আচ্ছা শিটিং করা হয়েছে শিটিং করা হয়েছে তো এখন এটা শিটিং করা হয়েছে আমাদের ওই যে কূপের ভিতরে যে পানি ছিল সেখান থেকে আমাদের 6.5 ফিট নিচে নিচ পর্যন্ত ঠিক আছে তার মানে কি এই পর্যন্ত কি শিটিং ঠিক আছে তার মানে কি এই ভিতর দিয়ে কিন্তু পানি বের মানে ঢুকতে পারবে না ঢুকলে কিন্তু এই নিচ দিয়ে ঢুকতে হবে নাকি হ্যাঁ এটুকু বুঝছেন তো এতটুকু বুঝছি হ্যাঁ আচ্ছা তার মানে এইটুকু বুঝছি এখন আমরা দেখি যে আমাদের যেহেতু নিচ দিয়ে পানি ঢুকবে সেহেতু পানিটা কোন দিকে উঠবে উপরের দিকে উঠবে না এখান দিয়ে হ্যাঁ ওঠার তো উপরের দিকে উঠবে এখন যখন উপরের দিকে উঠবে তখনই তো আসলে আমাদের আপওয়ার্ড সিপেজ যখন হবে তখনই আসলে কুইকস্যান্ড কন্ডিশন ঘটার সম্ভাবনা নাকি হ্যাঁ কুইকস্যান্ড কন্ডিশন এখন কুইকস্যান্ড কন্ডিশন কখন ঘটবে আমরা দেখবো যে আসলে গ্রেডিয়েন্টটা যদি গ্রেডিয়েন্টটা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমান বা বেশি হয় তখনই আমরা বলবো কুইকস্যান্ড কন্ডিশন ঘটতেছে হ্যাঁ বুঝছেন তো এখান থেকে আমরা কি হাইড্রোলিক ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করব তো ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সূত্র আমরা জানি কি যে সাবমার্জড ইউনিট ওয়েটকে যদি আমরা পানির ইউনিট ওয়েট দ্বারা ভাগ করে দিই তখন আসলে আমরা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো এটা আমরা তো সূত্র পেয়েছিলাম মনে আছে হ্যাঁ তার মানে এখন হ্যাঁ দেখেন যে সাবমার্জড ইউনিট ওয়েট হলো এই যে উপরের গামা ডাব্লিউ জিএস মাইনাস 1 বাই 1 প্লাস ই আর এই গামা ডাব্লিউ হলো এই গামা ডাব্লিউ হ্যাঁ বুঝছেন তো এখান থেকে গামা ডাব্লিউ কাটাকাটি যায় উপরে থেকে জিএস মাইনাস 1 প্লাস ই থেকে নিচে তো এখান থেকে জিএস অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব হলো 2.64 মাইনাস 1 আর এখান থেকে উপরে নিচে হলো 1 প্লাস হলো যে ই এর মান ওয়াইড রেশিওর মান হলো 0.7 তো এখান থেকে আইসিআর এর মান পাবো অর্থাৎ ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো 0.97 তো আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট একটা সূত্র আমরা তো মনে আছে নাকি ওই যে h/s2 ছিল h2 ছিল না h/s2 মনে আছে তো h2 ছিল অর্থাৎ লেন্থ অফ ফ্লো মানে ফ্লো কতটুকু দৈর্ঘ্য বরাবর মানে হচ্ছে আর কি সেটা হলো h2 তো এখানে l দ্বারা প্রকাশ করছে তো এখানে দেখেন যে আমাদের h অর্থাৎ এই ওয়াটার লেভেল থেকে এই ওয়াটার লেভেল পর্যন্ত হাইটের পার্থক্য হলো 10 ফিট তার মানে এটুকু হলো কি হেড না হেডের ডিফারেন্স হ্যাঁ 10 এইটুকু নাকি এই আর লেন্থ অর্থাৎ কতটুকু পরিমাণ ফ্লো হচ্ছে আমার এই বিন্দু থেকে তো এই বিন্দু পর্যন্ত ফ্লো হচ্ছে নাকি সিপেজ হলে তার মানে কি আমাদের এই 6.5 হবে লেন্থ ফ্লো লেন্থ হবে 6.5 অর্থাৎ এই যে শীটের নিচ থেকে এই পর্যন্ত অর্থাৎ এই টপ পর্যন্ত যে ফ্লো হচ্ছে সেটুকু হলো 6.5 তার মানে কি এটুকু হলো এল বুঝছেন তার মানে এখান থেকে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো 1.5 এখন দেখেন ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হলো 0.96 আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা 1.54 তার মানে আমরা বলতে পারি দেয়ার উইল বি কুইক কন্ডিশন তার মানে কি কুইকস্যান্ড কন্ডিশন ঘটবে এখানে বুঝছো এটা তো আমরা পাইলাম না ওকে তো এখন বলছি রেমেডি কি এটা প্রতিকার কি ঠিক আছে হ্যাঁ তো এখন রেমেডির ক্ষেত্রে কি কি করা যায় এখানে আমাদের তিনটা আর কি রেমেডি অর্থাৎ প্রতিকার দেখাচ্ছে তো এখানে ফার্স্ট প্রতিকার দেখাচ্ছে যদি আমাদের এল এর পরিমাণটা বাড়ানো হয় কারণ এল এর পরিমাণ বাড়ানো হলেই কিন্তু আমাদের এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টের পরিমাণ কমে যাবে তো এখানে প্রথমে বলছে যে এল এর পরিমাণটা 13 ফিট পর্যন্ত নিচে অর্থাৎ আমাদের যে এই এক্সাকাভেশনটা সেটা এখানে কি করছে 13 ফিট পর্যন্ত হয়তো বা শীটের পরিমাণটা বাড়াই দিলেও কিন্তু এল এর পরিমাণটা বেড়ে যাচ্ছে অথবা যদি আমাদের
এটা কি করছে যে এল এর পরিমাণটা আমাদের ওই যে চেঞ্জ টু সো দ্যাট এইচ বাই এল ইজ ইকুয়াল টু 0.77, তখন দেখতেছে যে 13 ফিট পর্যন্ত নিয়ে দেখতেছে যে না হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের চেয়ে কম আসতেছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তার মানে কি তখন আসলে আমাদের হুইচ ইজ গিভস এ মার্জিন অফ ফ্যাক্টর অফ সেফটি, এটা একটা ফ্যাক্টর অফ সেফটি আর কি দিচ্ছে আর কি, আর কিছু না। এই তারপর বলছে দ্বিতীয় নম্বর বলছে যে কিপ দ্য ওয়াটার টেবিল আউট দ্য ট্রেন্স, মানে কি এই যে বাইরে অর্থাৎ বুঝছেন যে খাদের বাইরে যে ওয়াটার টেবিলটা আছে সেই ওয়াটার টেবিলটা যদি আমরা কমাই ফেলি তখন আমাদের হেডের পরিমাণটা কমে যাবে না? হ্যাঁ তখন তো হ্যাঁ মানে আমার হয়তো এল এর পরিমাণ বাড়াতে হবে না, তো হেডের পরিমাণটা কমাতে হবে। তার মানে যখন যদি বাইরের ওয়াটার টেবিলটা কমানোর জন্য যদি পাম্প করি, তো পাম্প আউট করে দিলে বা পাম্পিং দ্বারা যদি আমরা ওয়াটার হাইটটা কমাই দিতে পারি তখন আমাদের এইচ এর মানটা রিডিউস হবে এবং তখন আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কমে যাবে। এটা করে আমরা মূলত কুইকসেন্ট কন্ডিশন রোধ করতে পারি। তারপর দ্বিতীয় নম্বর বলছি ডু নট পাম্প ওয়াটার আপ টু দ্য বটম লেভেল অফ দ্য ট্রেন্স, মানে এই যে ট্রেন্স খাদে এই যে আমাদের যে পানি আছে এটা যদি আমরা পাম্প না করি তাহলে সেক্ষেত্রে এখানে আর কি বলছে যে ওটা একটা রেমেডির মাধ্যমে করা যায়, সেটাই বলছে লেভেল অফ দ্য ট্রেন্স অ্যারেঞ্জ দ্য ওয়ার্ক ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ওয়ার্ক মে বি ক্যারিড আউট উইথ সাম ওয়াটার ইন দ্য ট্রেন্স। Any suggestion give above should be considered by keeping in view in the site condition and other practical consideration. এখানে আমাদের যেহেতু একটা নিলে হয় বা এই নিচেরটা কনসিডার না করলে মোটামুটি দুইটা দ্বারা আমরা সহজেই এটা রেমেডি করতে পারি, বুঝছেন? এখন যদি আমরা পরের অধ্যায়তে যাই সেটা কিন্তু দেখেন এটা খুব সহজ আর কি, বেশি কঠিন না। এখানে বলা আছে যে a clay layer 3.66 meter thick rests beneath a deposit of submerged sand, মানে একটা ক্লে লেয়ার আছে 3.6 মিটার যেটা একটা সাবমার্জ স্যান্ডের নিচে অবস্থিত, যেটা সাবমার্জ স্যান্ডের থিকনেস হলো 7.92 মিটার থিক। The top of the sand is located 3.05 meter below the surface of a lake. এখন বলা আছে যে the top of the sand is located, এই যে স্যান্ড লেয়ারটা ছিল সেটা ছিল আবার একটা লেকের যেটার হাইট ছিল 3.05 মিটার সেটা নিচে। তবে this saturated unit weight of sand is, তার মানে কি আমাদের স্যান্ডের যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট সেটা দেওয়া আছে গামা স্যান্ড 19.62 কিলোনিউটন মিটার কিউব and of the clay is 18.36 kilonewton per meter cube, এবং আমাদের যে ক্লে আছে তার যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট আছে সেটা হলো 18.36 kilonewton per meter cube। এখন বলছে কম্পিউট দ্য টোটাল এন্ড ভার্টিক্যাল প্রেসার, ওই টোটাল ভার্টিক্যাল প্রেসার, পোর ওয়াটার প্রেসার এন্ড দ্য ইফেক্টিভ প্রেসার, মানে কি এখন বলছে টোটাল প্রেসার বা টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেসার এবং ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করতে বলছে। সেটা বলছে কত দূর পর্যন্ত, বলছে এট মিড হাইট অফ দ্য ক্লে লেয়ার, অর্থাৎ আমাদের যে ক্লে লেয়ার আছে তার অর্ধেক হাইট পর্যন্ত, বুঝছেন? হ্যাঁ তার মানে এখানে যে পয়েন্ট, হ্যাঁ ক্লে লেয়ারের অর্ধেক হাইট পর্যন্ত আমাদের কি করতে হবে, ওই যে টোটাল স্ট্রেস ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস আর পোর ওয়াটার প্রেসার নির্ণয় করতে হবে। এখানে হ্যাঁ এখানে পাওয়া যাবে, এটা সহজ। এখানে দেখেন বেশি ক্যালকুলেশন নাই। আমাদের টোটাল প্রেসার আমরা কিভাবে পাবো, এখানে যেহেতু অর্ধেক হাইট পর্যন্ত নিতে হচ্ছে সেক্ষেত্রে সাবমার্জ ইউনিটের দ্বারা গুণ দিলাম, আবার ওই যে শুধু স্যান্ডের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে সাবমার্জ ইউনিট দ্বারা গুণ দিলাম, এবং ওই যে পানির ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা গুণ দিয়ে আমরা টোটাল স্ট্রেসটা পেলাম। আসলে এটা সাবমার্জ না, তো এটা স্যাচুরেটেড, যেহেতু স্যাচুরেটেড নিয়েছে সেহেতু আলাদাভাবে পানি আর নিতে হবে না, পানি শুধু যেটুকু আছে সেটুকু নিতে হবে। যদি সাবমার্জ নিতাম তাহলে কিন্তু পানির জন্য টোটালটাই নিতে হতো, আচ্ছা বুঝছেন? স্যাচুরেটেড যেহেতু, হ্যাঁ স্যাচুরেটেড যেহেতু নিছে সেহেতু পানিটা ওইটার ভিতরে কনসিডার করে নিছি, মানে এই হাইটের ভিতরে পানি কনসিডার আছে, পানিও আছে। কিন্তু যদি সাবমার্জ নিতাম শুধু সেক্ষেত্রে কিন্তু এই পানির হাইটটা নিতেও কিন্তু আমাদের ক্লে লেয়ারের মিড হাইট পর্যন্ত সবগুলো হাইট যোগ হইতো তখন। হ্যাঁ তখন কিন্তু এই যে পোর ওয়াটার প্রেসারের জন্য সবগুলো হাইট যোগ হতো। বা এই যে আবার মিটিং ইন্ড হয়ে যাবে, জয়েন দিই, ঠিক আছে? আচ্ছা এখন পোর ওয়াটার প্রেসার বের করছি, দেখেন ওই একই ভাবে ওই যে যেটা হাইট যোগ করা হতে হতো সেই সব হাইট কি করছি যোগ করছি সবগুলোকে আলাদা আলাদা হ্যাঁ, করে পানিটা দিয়ে শুরু। হ্যাঁ ওইটার মিড হাইট পর্যন্ত, এটা হলো 7.92 পর্যন্ত আর এটা হলো 3.05 পর্যন্ত। তেমনি ইফেক্টিভ স্ট্রেসটা বা প্রেসারটাও ওই যে টোটাল স্ট্রেস থেকে আমরা পোর ওয়াটার প্রেসারটা বিয়োগ করে দিই, আমরা ইফেক্টিভ স্ট্রেসটা পেলাম। তো এগুলা মোটামুটি বেশি কঠিন না, খুবই সহজ আছে, ঠিক আছে?